নমস্কার, গোপাপাল ব্লগ অ্যান্ড কুকিংয়ের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ সারাদিন যে কাজকর্মগুলো করব সেগুলো প্রথমে শেয়ার করে দিচ্ছি। ঘর পরিষ্কার করে মুছে নেব, কোনো কাচাকুচো নেই। তারপর রান্না করব। সকালের রান্না হবে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত, আর আমার ছেলে শশা আর দই মাখিয়ে খাবে, সঙ্গে ডিম সেদ্ধ আর আমন্ড বাদাম থাকবে। রান্না হবে দুপুরে চিংড়ি মাছের মালাইকারি আর ফুলকপি আলুর তরকারি। তাহলে চলুন আমার কাজকর্ম দেখতে থাকুন, আর আমি শুভা গল্পের যতটুকু হয় সেটা পাঠ করে আপনাদের শোনাই। আজকে চতুর্থ পর্ব পাঠ করা শুরু করছি। যতটুকু হবে ততটুকুই আপনাদের শোনাবো। শুভার বয়স ক্রমেই বেড়ে উঠছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করতে পারছে, যেন কোনো একটা পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হতে একটা জোয়ারের স্রোত এসে তার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করে তুলছে। সে আপনাকে আপনি দেখছে, ভাবছে, প্রশ্ন করছে এবং বুঝতে পারছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে এক একদিন ধীরে শয়নগৃহের দ্বার খুলে ভয়ে ভয়ে মুখ বাড়িয়ে বাইরের দিকে চেয়ে দেখে। পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী, সুপ্ত জগতের উপর জেগে বসে যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তা অতিক্রম করেও থমথম করছে, একটা কথা কইতে পারছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়িয়ে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হয়ে উঠেছেন। লোকেও নিন্দা আরম্ভ করেছে, এমনকি একঘরে পড়বে এমন জনরব শোনা যায়। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা, দুই বেলায় মাছ ভাত খায়, এজন্য তার শত্রু ছিল না। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল। কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। অবশেষে ফিরে এসে বলল, চলো কলকাতায় চলো। বিদেশ যাত্রার উদ্যোগ হতে লাগলো। কুয়াশা ঢাকা প্রভাতের মতো শুভার সমস্ত হৃদয় অশ্রুবাষ্পে একেবারে ভরে গেল। একটা অনির্দিষ্ট আশঙ্কা বসে সে কিছুদিন হতে ক্রমাগত নির্বাক জন্তুর মতো তার বাপ মায়ের সঙ্গে সঙ্গে ফিরত। ডাগর চোখ মেলে তাদের মুখের দিকে চেয়ে কি একটা বুঝতে চেষ্টা করত, কিন্তু তারা কিছু বুঝিয়ে বলতেন না। ইতিমধ্যে একদিন অপরাহ্নে জলে ছিপ ফেলে প্রতাপ হেসে বলল, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে? তুই বিয়ে করতে যাচ্ছিস? দেখিস আমাদের ভুলিস নে। বলে আবার মাছের দিকে মনোযোগ করল। মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করে তাকায়, নীরবে বলতে থাকে, আমি তোমার কাছে কী দোষ করেছিলাম? শুভা তেমনি প্রতাপের দিকে চাইল। সেদিন গাছের তলায় আর বসল না। বাণীকণ্ঠ নিদ্রা হতে উঠে শয়নগৃহে তামাক খাচ্ছিল। শুভা তার পায়ের কাছে বসে তার মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো। অবশেষে তাকে সান্ত্বনা দিতে গিয়ে বাণীকণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়িয়ে পড়ল। আজ শুভা গল্পের এইটুকুই পাঠ করলাম। পরেরটুকু পরের দিনের ব্লগে পাঠ করব। ব্লগটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।